পশ্চিমবঙ্গের নির্বাচনে পালাবদল হয়ে বিজেপি ক্ষমতায় আসার পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা, ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ৯৭ লক্ষ বাংলাভাষী মানুষকে বাংলাদেশি তকমা লাগিয়ে সরাসরি পুশিনের চেষ্টা করার নির্দেশ দেয়া নিয়ে বাংলাদেশ ভারত সীমান্তে কয়েক সপ্তাহ টান উত্তেজনা বিরাজ করছে। দেশের ও ভারতীয় মিডিয়ার তথ্যসহ সর্বশেষ পরিস্থিতি নিয়ে বাংলার গেজেটের বিশ্লেষণধর্মী প্রতিবেদন। অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স, তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। বাংলাদেশ বর্ডারে বিএসএফ এর কাছে পাঠানোর যে আইন কালকে কার্যকর হয়েছে, গতকাল পশ্চিমবঙ্গে পুলিশ কমিশনারকে এবং আরপিএফ কে ডাইরেক্টলি বলে দেওয়া হয়েছে হাওড়া স্টেশন থেকে সিএ এর আওতায় পড়েন না এমন বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে কোর্টে পাঠাবেন না, তাকে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে সোজা বনগা পেট্রোপল সীমান্তে নইলে বসিরহাটে বিওপির কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে। আপনাদের লাইট বন্ধ আছে, অন করুন। কোন লোক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিবেন না। মধ্যরাতের নিস্তব্ধতা ফালি ফালি করে কেটে যাচ্ছে এক পৈশাচিক দৃশ্য। এরা কোনো অপরাধীও না, এদের অনুপ্রবেশকারীর বলা হলেও এরা অনেকে একসময় ভোটার ছিল, ভোট দিয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বন্দুকের নলের মুখে জিরো লাইনে দাঁড়িয়ে থাকা কিছু ভাগ্যহীন মানুষের। মাতৃভূমির সীমান্ত রক্ষা করতে এপাশে ইস্পাত কঠিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছে বিজিবি জওয়ানরা, আর ওপাশে বন্দুক উঁচিয়ে এই মানুষগুলোকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার নির্মম উৎসবে মেতেছে বিএসএফ। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে শুরু হয়েছে পুশকিন নামের এক অমানবিক খেলা। 10 বছর বয়সে নিয়ে এসেছিল, বাবা মা এখানেই মারা গেছে, এখানে বিয়ে করি, 4-5টা ছেলে মেয়েও জন্ম দিয়ে এখানে। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট সব ছিল। 2024 অনলাইনে আবেদন করেছিলাম, করলে হয়েছিল ভোটার কার্ডটা। 24 ভোটও দিয়েছি, 26 ডিলেট। এখানে সরকার এখন যে ক্ষমতা আছে সে রাখবে না আমাদের। বাবা মার ডকুমেন্ট চাই, বাবা মার ডকুমেন্টস কোথায় পাবো? আর বাবা মার ডকুমেন্ট ছিল কি তাও তো জানি না। এই সংকটের শিকড় কিন্তু সীমান্তে নয়, এর বীজ রোপণ করা হয়েছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির নোংরা গবেষণাগারে। ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির শাসনাধীন রাজ্য গুজরাটে সম্প্রতি চালানো হয়েছে তথাকথিত অপারেশন ডেল্টা হান্ট। মাত্র 48 ঘন্টার এক পৈশাচিক চিরুনি অভিযানে গুজরাট পুলিশ আটক করেছে 501 জন বাংলাভাষী মানুষকে। তাদের অপরাধ, তারা বাংলা ভাষায় কথা বলেন। বছরের পর বছর ধরে ভারতের মাটিতে কায়িক শ্রম দেওয়া এই মানুষদের কাছে বৈধ আধার কার্ড, ভোটার আইডি এবং ভারতের নাগরিকত্বের অকাট্য প্রমাণ থাকার পরও কেবল রাজনৈতিক জিঘাংসার শিকার হয়ে তারা আজ বন্দী। বিজেপির মেরুকরণের রাজনীতিকে চাঙ্গা করতে এবং ডেমোগ্রাফিক বা জননীতি পরিবর্তনের ভুয়া জুজু দেখিয়ে এই বৈধ ভারতীয় নাগরিকদের কপালে সেঁটে দেওয়া হয়েছে অবৈধ বাংলাদেশি তকমা। গুজরাটের পুলিশ বলছে এখনো তা অব্যাহত রয়েছে। আহমেদাবাদ, সুরাত, ভদোদরা এবং কচ্ছ সহ একাধিক জেলায় একসঙ্গে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এখনো পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট এবং নথি যাচাইয়ের মাধ্যমে 6200 জনের বেশি সন্দেহভাজন ব্যক্তিকে পরীক্ষা করা হয়েছে। পুলিশ জানিয়েছে আটক হওয়া অনেকেই ভুয়া নথি ব্যবহার করে ভারতে বসবাস করছিল, যার মধ্যে নকল আধার কার্ডও রয়েছে। एक डिप्टी सीएम साहब की अध्यक्षता में एक मीटिंग हुई थी और ये पता चला था कि गुजरात में काफ़ी ज़्यादा बांग्लादेशी घुसनखोरी करके एंटर हुए हैं। उसी के आधार पे एक ऑपरेशन डेल्टा हंट पूरे राज्य में चलाया गया और सीपी सर की अध्यक्षता में एक मीटिंग कल रात को हुई थी और ये हुआ कि 30 से ज़्यादा टीम इसमें काम करेंगी। क्राइम ब्रांच इसमें नोडल थी और 29 टीम में 10 स्थानिक की थी, 20 ब्रांचेस की थी। और कल पूरी रात से जैसे ही ऑपरेशन डेल्टा हंट की शुरुआत हुई, अभी तक 300 से ज़्यादा शक्मंद को राउंड अप किया था। उसमें से 166 जितने बांग्लादेशी एस्टेब्लिश हुए हैं जो गैर कायदेसर रीते गुजरात में एंटर हुए थे और यहाँ गलत तरीके से रह रहे थे। कौन सी एक्टिविटी में इन्वॉल्व थे?
उसमें लेडीज ज़्यादा जो स्पा में और वेश्यावृत्ति में थी, और जो जेंट्स हैं, जो मेल हैं, पुरुष हैं, वो लोग कचरा कलेक्शन, कोई बंगार चोरी वगैरह उसमें भी शामिल थे। पैसे कैसे भेजते थे यहाँ से? ये पैसा कुछ आंगड़िया के थ्रू भेजते थे, कुछ एक ऐप्स हैं, कुछ गूगल पे है, उसके थ्रू भेजते थे। किस तरीके से घुसे थे यहाँ पर? उनके पास में डॉक्यूमेंट वो एक एजेंट के कुछ नंबर दे रहे हैं कि उन एजेंट ने उनको यहाँ भेजा था पैसे लेके, उसकी हम इन्वेस्टिगेशन चालू। ভারতের এই আচরণ কেবল প্রতিবেশী দেশের ওপর একতরফা আগ্রাসন নয়, এটি বিশ্ব সভ্যতার বুকে মানবাধিকারের চরম অবমাননা। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো রাষ্ট্র তার নিজের দেশের নাগরিকদের জোরপূর্বক রাষ্ট্রহীন করতে পারে না। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা জাতিসংঘের মানবাধিকার সনদের 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক মানুষের একটি নাগরিকত্বের অধিকার রয়েছে এবং কাউকেই খামখেয়ালিভাবে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। শুধু তাই নয়, আন্তর্জাতিক প্রথাগত আইন এর অন্যতম মূল ভিত্তি হল নন রিফোলমেন্ট নীতি, যা স্পষ্ট বলে কাউকেই এমন দেশে বা পরিস্থিতিতে জোর করে ফেরত পাঠানো যাবে না যেখানে তার জীবন বিপন্ন হতে পারে। কিন্তু ভারতের বিজেপি সরকার ও বিএসএফ আন্তর্জাতিক আইনের সমস্ত নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে এই মানুষগুলোকে অমানবিকতার শেষ সীমায় এনে দাঁড় করিয়েছে। ক্ষুধা, তৃষ্ণা আর খোলা আকাশের নিচে জিরো লাইনে ধুঁকে ধুঁকে মরছে নারী ও শিশুরা। বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক সাহাব ইনাম খান সম্প্রতি একটি টক শোতে বলেছেন, ভারতের পুশিন সকল আইনকে ভঙ্গ করছে। যে 45 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর সরকার যত রকমের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেগুলি নিবেন। কারণ আপনি যদি দেখেন যে তারা বলেছিল যে অলমোস্ট 14,279 একর ল্যান্ড বিএসএফ কে দিবে বর্ডার পোস্ট ইত্যাদি তৈরি করার জন্য, যার মধ্যে অলরেডি 600 একর দিয়ে দিয়েছে। এবং এর মধ্যে যদি আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে দেখি, বাংলাদেশের যে 7 মে 2025 থেকে 26 জানুয়ারি পর্যন্ত অলরেডি 2,479 জনকে কিন্তু পুশ করা হয়েছিল, যার মধ্যে বিজিবি ক্লিয়ারলি আইডেন্টিফাই করে দিয়েছিল যে 120 জনের ক্লিয়ার ইন্ডিয়ান আইডেন্টিটি সহ। তার মানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই বিষয়ে কিন্তু কোন রকমের এক্সচেঞ্জ প্রটোকলও নাই। তার মানে আপনি যে তাকে পুশিন করছেন সেইটা লিগ্যাল বেসিসের জায়গাটাও যদি আমরা দেখি, সেইখানে খোদ নিজেরাই ব্যত্যয় ঘটাচ্ছেন। প্রথম কথা হলো যে একটা বড় আর্গুমেন্ট ভারত থেকে দেয় যে তারা 1951 রেফিউজি কনভেনশন বা 1967 প্রটোকলের সিগনেটারি না, কিন্তু তারা কিন্তু ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের সিগনেটারি। এবং সেই সিগনেটারি হওয়ার ফলে যদি সেটার আর্টিকেল 9 যদি দেখেন, সেই ক্ষেত্রে আপনি পারেন না যে আপনার অ্যাসিওর করতে হবে যে আপনার খোদ মানুষ যারা আছে ডকুমেন্টেড অর আনডকুমেন্টেড তাদেরকে প্রোটেকশন দেওয়া। নাম্বার 2 যেটা আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, আর্টিকেল 12। আর্টিকেল 12 এর মধ্যে ক্লিয়ারলি বলা আছে যে যে কোনো মানুষ যারা যেখানে ভূখণ্ডের মধ্যে আছেন, মানে স্টেটের সবচেয়ে বড় কাজটাই হলো রাইটটাকে প্রোটেক্ট করা। সুতরাং যে কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ভারত বাংলাদেশের কাছ থেকে শিখতে পারে যে রোহিঙ্গা রেফিউজিদেরকে আমরা যেভাবে প্রোটেকশনটা দিয়েছি, মোরাল অব্লিগেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় ভারতীয় পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে যে ইন্টারন্যাশনাল ল কিংবা তাদের নিজস্ব যে পিনাল কোডের ধারাগুলি আছে বা তারা নিজেরাও যে ইন্টারন্যাশনাল কভেনেন্টগুলি সই করেছেন, সেগুলির প্রতিও বোধহয় তাদের জ্ঞান বুদ্ধির যথেষ্ট অভাব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং যেখানে সুপ্রিম কোর্ট, ভারতীয় সুপ্রিম কোর্ট যে রুলটা দিয়েছে যে সিকিউরিটি গ্রাউন্ডে জাস্টিফিকেশন দিয়ে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলি নিতে, কিন্তু সেইখানে এই ব্যবস্থা নেওয়ার জন্য যে আপনি ইম্পিউনিটি ইউজ করবেন, পলিটিক্যাল ইম্পিউনিটি যেটা পুলিশকে দেওয়া হয়েছে, এবং আপনি যদি 2025-এ তাদের যে রিভাইজড ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট আছে, সেইখানে পুলিশের জন্য কিন্তু এফআইআর দায়ের করারও এখন খুব একটা জরুরি, মানে তাদের জন্য এটা এখন রিকোয়ারমেন্ট নাই। তার মানে আপনার ইন্টারনাল ল এনফোর্সমেন্ট মেকানিজমকেও আপনি ইম্পিউনিটি এটা দিচ্ছেন, যেটা টু ভায়োলেট দি ওন কনস্টিটিউশনাল রাইটস অফ ইয়োর ইন্ডিভিজুয়াল। ফলে এটার ইমপ্লিকেশনটা কি দাঁড়াচ্ছে, সিস্টেমেটিক্যালি আপনি যদি দেখেন যে তাদের নিজস্ব ইন্টারনাল কন্ট্রাডিকশন, অর্থাৎ লিগাল কন্ট্রাডিকশন, পলিটিক্যাল কন্ট্রাডিকশন, অর পারহ্যাপস দি হিউম্যান রাইটস অব্লিগেশন কন্ট্রাডিকশন। এখন ভারতের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে আমি জানি না কেন এত মানে হিউম্যান রাইটস ভায়োলেশনের দিকে তাদের এত ইন্টারেস্টটা কেন হচ্ছে, সেটা ফলে এটার ভিকটিম কিন্তু বাংলাদেশ হবে না। বাংলাদেশের উপরে একটা প্রেশার আসবে নিশ্চিতভাবে বাংলাদেশের উপরে, কিন্তু আপনি দেখেন আপনার খোদ নিজের মানুষজনকেই কিন্তু স্টেটলেস বানাচ্ছেন।
তার মানে এখন মায়ানমার যে স্টেটলেস বানিয়েছে সেইটার সাথে আসলে ভারতীয় পলিটিক্স কিভাবে নিজের জনগণকে স্টেটলেস বানাচ্ছে সেইটা একটা দুর্ভাগ্যজনক বিষয়, এবং বাংলাদেশের জন্য একটা হার্ড পজিশন তৈরি হবে, কারণ বাংলাদেশকে এই বিষয়ে একটা হার্ড পজিশন নিতেই হবে। এবং এটার ইমপ্লিকেশন তার মানে শুধু তার ডোমেস্টিক স্টেটলেস পপুলেশন তৈরি করা না, সেই ক্ষেত্রে বাংলাদেশকে বাধ্য করা এক ধরনের কনস্ট্রেন্ট রিলেশনশিপের দিকে যাওয়া। কারণ এই সরকারের বয়স মাত্র 3 মাস, এই সরকার ডেফিনেটলি চাচ্ছিল যে সবার সাথে সম্পর্কটা ভালো করুক। এখন আশা করবেন একদিক থেকে যে আমার সাথে বাংলাদেশের সম্পর্ক অতি উন্নত, অতি ভালো, আবার আরেকদিকে আপনি এখানে নিজের মানুষকে আমার এখানে পাঠিয়ে, বাংলাদেশি যদি এখানে 2-4 জন থেকে থাকে, 15-20 জন থেকে থাকে, সেটার তো আপনার একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট দরকার। সো লিগ্যাল ডিপোর্টেশনের একটা প্রসিজিওর থাকা দরকার। তো আপনি সেইগুলি নিয়ে ডিসকাস করে, যেটা বিজিবিও বলেছে যে এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলি যে পর্যন্ত না আসছে সেই পর্যন্ত আপনি যে কোনো ধরনের পুশিন আপনার খোদ নিজের আইনকে ব্যত্যয় ঘটানো, খোদ ইন্টারন্যাশনাল আইনকে ব্যত্যয় ঘটানো, এবং বাংলাদেশের যে সম্পর্কটা ভালোর দিকে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল সেটাকে যেচে পড়ে নষ্ট করা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার তাদের অনলাইনে প্রচার করা ভিডিও প্রতিবেদনে ভারতের নাগরিকত্ব নিয়ে পরিষ্কার ধারণা দিয়েছেন। তাতে পরিষ্কার হয়েছে, ভোটার না হলেই সে অবৈধ অনুপ্রবেশকারী না। সেই বিষয়টি যাচাইয়ের পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। এমন ব্যক্তিদের নাম জমা হবে কেন্দ্রীয় সরকারের কাছে। 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকারের ক্ষমতাপ্রাপ্ত সংস্থা সেই নাম এবং নামের নথি যাচাই করবে। লোকসভা, বিধানসভা, পুর কিংবা পঞ্চায়েত ভোটের আগে অভিযুক্তকে পাঠানো হবে নোটিশ। সুযোগ থাকবে আত্মপক্ষ সমর্থনের। নাগরিকত্ব প্রমাণ হলে নাম তোলা যাবে ভোটার তালিকা। সালের নাগরিকত্ব আইন অনুযায়ী 5টি উপায়ে ভারতের নাগরিক হওয়া যায়। 1. ভারতে জন্ম হলে জন্মাধিকার সূত্রে ভারতীয় নাগরিকত্বের সুযোগ রয়েছে। 2. ভারতের বাইরে জন্ম হলেও বংশসূত্রে ভারতীয় নাগরিক হওয়া যায়। 3. বিশেষ ক্ষেত্রে ভারতীয় নাগরিককে বিয়ে করে নির্দিষ্ট আইন মেনে ভারতীয় নাগরিক হওয়া যায়। 4. ভারতে দীর্ঘ সময় বসবাস করার পর নাগরিকত্ব পাওয়া যায়, তবে তা অবশ্যই বৈধ হতে হবে। 5. ভারতের সঙ্গে কোনো ভূখণ্ড যুক্ত হলে সেই ভূখণ্ডের মানুষ ভারতের নাগরিকত্ব পাবেন। কোনো ব্যক্তি চাইলে ভারতীয় নাগরিকত্ব বাতিলও করতে পারেন। সেক্ষেত্রে রয়েছে 3টি বিধান। প্রথম, কোনো ব্যক্তি স্বেচ্ছায় ভারতের নাগরিকত্ব ছাড়তে পারেন। দ্বিতীয়, স্বেচ্ছায় অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলে ভারতীয় নাগরিকত্ব বাতিল হয়। তৃতীয়, সংবিধান অবমাননার মতো অপরাধে সরকার বলপূর্বক নাগরিকত্ব কেড়ে নিতে পারে। তবে ভারতের এই আগ্রাসী চক্রান্তের মুখে বাংলাদেশ কিন্তু নীরব দর্শক হয়ে থাকেনি। লালমনিরহাটের বড়খাতা থেকে নওগাঁর হাপানিয়া, প্রতিটি দুর্গম ও অরক্ষিত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গড়ে তুলেছে দুর্ভেদ্য প্রাচীর। বিজিবির সর্বোচ্চ সতর্কাবস্থা এবং জওয়ানদের পেশাদারিত্বের কারণে ভারতের অন্তত 10টিরও বেশি বড় পুশিনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। আর এই দেশপ্রেমের লড়াইয়ে বিজিবির পাশে এসে দাঁড়িয়েছে সীমান্ত এলাকার সাধারণ মানুষ। মাঝরাতে যখনই ওপার থেকে মানুষের আর্তনাদ বা বিএসএফ এর উস্কানি টের পাওয়া যাচ্ছে, অমনি সীমান্ত গ্রামের মসজিদের মাইকে বেজে উঠছে সতর্কবার্তা। ঘুম ভেঙে লাঠি সোটা আর মশাল হাতে ঘর থেকে বেরিয়ে আসছে হাজারো মুক্তিকামী জনতা। রাষ্ট্র ও মাতৃভূমির মাটিকে রক্ষা করতে সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিরোধ আন্তর্জাতিক সীমান্ত ইতিহাসে এক অভূতপূর্ব নজির। আমরা আমাদের দেশের 1 ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেব না। ভারত নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা মুসলমানদের উপর নির্যাতন লুকাতে আমাদের উপর চাপ সৃষ্টি করছে। বিজিবি ভাইয়েরা পাহারায় আছে, আমরাও গ্রামবাসী দিনরাত জেগে তাদের শক্তি যোগাচ্ছি। সীমানাতে আমরা দিবারাত্রি 24 ঘন্টা প্রহরা দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ এখানে ঢুকতে না পারে। বাংলাদেশ সীমান্তের হিসেবে সর্বদা আপনাদের সহযোগিতায় নিয়োজিত আছে। সীমান্তে আমাদের বিজিবিরা অনুপ্রবেশ, ভারতীয় অনুপ্রবেশ ঠেকানোর জন্য সর্বাত্মক করা টহল জোরদার করেছে, তল্লাশি চালাচ্ছে। শোনা যাচ্ছে ওই পারে নাকি কিছু লোক ইন্ডিয়ান নাগরিক জড়ো হয়ে আছে এদিকে পুশব্যাক করার জন্য। এই জন্য আমরা খুব চিন্তিত। আমরা রাতে অনেক সময় ঘুমাতেও পারি না, কোনো শব্দ হলে আমরা দৌড় মারে বাইরে চলে আসি। এখনো যদি পার করে দেয় আমরা সবাই আমগরিত, সব এক ভয়ে
ধরিয়া তাকে পার করে দেবো ফাঁকে। রাত্রের বেলা অন্ধকারে ওরা বর্ডার তো সবটাই সাপ্লাই দিতে পারবে না, এই হিসাবে ওরা অনেক তৎপর বাংলাদেশ বিজেপি আর ভারতে বিএসএফ আছে মিট ফালাক করে যেন এটা যেন সমাধান। সীমান্তের এই চলমান সংকট কেবল কাঁটাতারের দুই প্রান্তের সংঘাত নয়, এটি বিশ্ব রাজনীতির দরবারে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের কার্যকারিতার এক মস্ত বড় পরীক্ষা। ভারতের শাসক দল বিজেপির রাজনৈতিক জিঘাংসা আজ লক্ষ লক্ষ বৈধ মানুষকে রাষ্ট্রহীন করার অমানবিক খেলায় মেতেছে। বিজিবি ও বাংলাদেশের সীমান্তবাসীর ইস্পাত কঠিন প্রতিরোধ হয়তো সাময়িকভাবে এই ধাক্কা সামলে দিচ্ছে, তবে এই সংকটের স্থায়ী কূটনৈতিক সমাধান না হলে এবং নয়াদিল্লিকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করতে না পারলে কাঁটাতারের এই কান্না সহজে থামবে না। His father is Indian citizenship. If they have any kind of He's Indian citizenship. Maybe his mother may be Bangladeshi, but they both four are Indian citizenship. who will decide this thing? Just saying by them it's not going to be true. Until or unless there will be any kind of document. Proof are in front of. He already acknowledged. He born in India and he never come to Bangladesh. তুমি এখন কোথায় থেকে আসছো বলো? Verify their তুমি ইন্ডিয়াতে কতদিন আগে অ্যারেস্ট হয়েছো বলো? কতদিন আগে? এক সপ্তাহ আগে ইন্ডিয়াতে অ্যারেস্ট হয়েছো, তারপরে এখানে আসছো কতদিন হলো? এখানে কখন আসছো? আচ্ছা তুমি রাইট মেনে নিলাম, তুমি ইন্ডিয়াতে ছিলা, ইন্ডিয়া থেকে এক সপ্তাহ আগে অ্যারেস্ট হয়েছো, অ্যারেস্ট হয়ে এখানে আসছো, ইন্ডিয়া থেকে তোমাকে এখানে নিয়ে আসছে কোন দিন? কোন দিন? গতকালকে? গতকালকে আসছো? কোথা থেকে আসছো? ইন্ডিয়া থেকে না বাংলাদেশ থেকে? কোন জায়গা থেকে? ইন্ডিয়ান বাংলাদেশ থেকে আসছো? বনগা ইন্ডিয়া। তাহলে আর কি বোঝাতে চাচ্ছে? সে ইন্ডিয়াতে অ্যারেস্ট হয়েছে এক সপ্তাহ আগে, সে গতকালকে আসছে, তাহলে কিভাবে খুশি? Main issue is about their identity. They are Bangladeshi nationals. First thing, second. I guess they are Bangladeshi. Second. But they are a legal way. Listen to me. You are throwing our error. You are trying to push him in Bangladesh. He had not tried or But proposed. they already acknowledged. বিশেষ প্রতিবেদন বাংলার গেজেট।